গল্পের বাক্স বাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি উপন্যাস নৌকাডুবি। আজ শুনবেন উপন্যাসটির পঞ্চম পর্ব। অন্নদাবাবু একান্ত মনে আশা করিতেছিলেন যোগেন্দ্র ভালো খবর লইয়া আসিবে, সমস্ত গোলমাল অতি সহজে পরিষ্কার হইয়া যাইবে। যোগেন্দ্র ও অক্ষয় যখন ঘরে আসিয়া প্রবেশ করিল, অন্নদাবাবু ভীতভাবে তাহাদের মুখের দিকে চাহিলেন। যোগেন্দ্র কহিল, বাবা, তুমি যে রমেশকে এতদূর পর্যন্ত বাড়াবাড়ি করিতে দেবে তাহা কে জানিত? এমন জানিলে আমি তোমাদের সঙ্গে তাহার আলাপ করাইয়া দিতাম না। অন্নদাবাবু কহিলেন, রমেশের সঙ্গে হেমনলিনীর বিবাহ তোমার অভিপ্রেত, একথা তুমি তো আমাকে অনেকবার বলিয়াছ। বাধা দেবার ইচ্ছা যদি তোমার ছিল তবে আমাকে। যোগেন্দ্র কহিল, অবশ্য একেবারে বাধা দেবার কথা আমার মনে আসে নাই, কিন্তু তাই বলিয়া। অন্নদাবাবু কহিলেন, ওই দেখো, ওর মধ্যে তাই বলিয়া কোথায় থাকিতে পারে? হয় অগ্রসর হইতে দিবে, নয় বাধা দিবে, এর মাঝখানে আর কি আছে? যোগেন্দ্র বলিল, তাই বলিয়া একেবারে এতটা দূর অগ্রসর? অক্ষয় হাসিয়া কহিল, কতগুলি জিনিস আছে যা আপনার ঝোঁকে অগ্রসর হইয়া পড়ে, তাহাকে আর প্রশ্রয় দিতে হয় না। বাড়িতে বাড়িতে আপনিই বাড়াবাড়িতে গিয়া পৌঁছায়। কিন্তু যা হইয়া গেছে তা লইয়া তর্ক করিয়া লাভ কি? এখন যা করা কর্তব্য তাই আলোচনা করো। অন্নদাবাবু ভয়ে ভয়ে জিজ্ঞাসা করিলেন, রমেশের সঙ্গে তোমাদের দেখা হইয়াছে? যোগেন্দ্র কহিল, খুব দেখা হইয়াছে, এত দেখা আশা করি নেই, এমনকি তার স্ত্রীর সঙ্গেও পরিচয় হইয়া গেল। অন্নদাবাবু নির্বাক বিস্ময়ে চাহিয়া রহিলেন। কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করিলেন, কার স্ত্রীর সঙ্গে পরিচয় হইল? যোগেন্দ্র কহিল, রমেশের স্ত্রী। অন্নদাবাবু কহিলেন, তুমি কি বলিতেছ? আমি কিছুই বুঝিতে পারিতেছি না। কোন রমেশের স্ত্রী? যোগেন্দ্র কহিল, আমাদের রমেশের। 5-6 মাস আগে যখন সে দেশে গিয়াছিল তখন সে বিবাহ করিতে গিয়াছিল। অন্নদাবাবু কহিলেন, কিন্তু তার পিতার মৃত্যু হইল বলিয়া বিবাহ ঘটিতে পারে নাই। যোগেন্দ্র কহিল, মৃত্যুর পূর্বেই বিবাহ হইয়া গেছে। অন্নদাবাবু স্তব্ধ হইয়া বসিয়া মাথায় হাত বুলাইতে লাগিলেন। কিছুক্ষণ ভাবিয়া বলিলেন, তবে তো আমাদের হেমের সঙ্গে তাহার বিবাহ হইতেই পারে না। যোগেন্দ্র কহিল, আমরা তো তাই বলিতেছি। অন্নদাবাবু কহিলেন, তোমরা তো তাই বলিলে, এদিকে যে বিবাহের আয়োজন সমস্তই প্রায় ঠিক হইয়া গেছে। এ রবিবারে হইল না বলিয়া পরের রবিবারে দিন স্থির করিয়া চিঠি বিলি হইয়া গেছে। আবার সেটা বন্ধ করিয়া ফের চিঠি লিখিতে হইবে? যোগেন্দ্র কহিল, একেবারে বন্ধ করিবার দরকার কি? কিছু পরিবর্তন করিয়া কাজ চালাইয়া লওয়া যাইতে পারে। অন্নদাবাবু আশ্চর্য হইয়া কহিলেন, ওর মধ্যে পরিবর্তন কোনখানটায় করিবে? যোগেন্দ্র কহিল, যেখানে পরিবর্তন করা সম্ভব সেইখানেই করিতে হইবে। রমেশের বদলে আর কোনো পাত্র স্থির করিয়া আসছে রবিবারেই যেমন করিয়া হোক কর্ম সম্পন্ন করিতে হইবে, নইলে লোকের কাছে মুখ দেখাইতে পারিব না। বলিয়া যোগেন্দ্র একবার অক্ষয়ের মুখের দিকে চাহিল। অক্ষয় বিনয়ে মুখ নত করিল। অন্নদাবাবু কহিলেন, পাত্র এত শীঘ্র পাওয়া যাইবে? যোগেন্দ্র কহিল, সে তুমি নিশ্চিন্ত থাকো। অন্নদাবাবু কহিলেন, কিন্তু হেমকে তো রাজি করাইতে হইবে। যোগেন্দ্র কহিল, রমেশের সমস্ত ব্যাপার শুনিলে সে নিশ্চয় রাজি হইবে। অন্নদাবাবু কহিলেন,
তবে যা তুমি ভালো বিবেচনা হয় তাই করো। কিন্তু রমেশের বেশ সঙ্গতিও ছিল, আবার উপার্জনের মতো বিদ্যা বুদ্ধিও ছিল। এই পরশু আমার সঙ্গে কথা ঠিক হইয়া গেল, সে এটোয়ায় গিয়ে প্র্যাকটিস করিবে। এর মধ্যে দেখো দেখি কি কাণ্ড। যোগেন্দ্র কহিল, সেজন্য কেন চিন্তা করিতেছ বাবা? এটোয়াতে রমেশ এখনো প্র্যাকটিস করিতে পারিবে। একবার হেমকে ডাকিয়ে আনি, আর তো বেশি সময় নাই। কিছুক্ষণ পরে যোগেন্দ্র হেমনলিনীকে লইয়া ঘরে প্রবেশ করিল। অক্ষয় ঘরের এক কোণে বইয়ের আলমারির আড়ালে বসিয়া রহিল। যোগেন্দ্র কহিল, হেম, বসো, তোমার সঙ্গে একটু কথা আছে। হেমনলিনী স্তব্ধ হইয়া চৌকিতে বসিল। সে জানিত তাহার একটা পরীক্ষা আসিতেছে। যোগেন্দ্র ভূমিকার ছলে জিজ্ঞাসা করিল, রমেশের ব্যবহারে সন্দেহের কারণ তুমি কিছুই দেখিতে পাও না? হেমনলিনী কোনো কথা না বলিয়া কেবল ঘাড় নাড়িল। যোগেন্দ্র কহিল, সে যে বিবাহের দিন 1 সপ্তাহ পিছাইয়া দিল, তার এমন কি কারণ থাকিতে পারে যাহা আমাদের কারো কাছে বলা চলে না? হেমনলিনী চোখ নিচু করিয়া কহিল, কারণ অবশ্যই কিছু আছে। সে তো ঠিক কথা, কারণ তো আছেই, কিন্তু সে কি সন্দেহজনক না? হেমনলিনী আবার নীরবে ঘাড় নাড়িয়া জানাইল, না। তাহাদের সকলের চেয়ে রমেশের উপরেই এমন অসন্দিগ্ধ বিশ্বাসে যোগেন্দ্র রাগ করিল। সাবধানে ভূমিকা করিয়া কথা পাড়ার চলিল না। যোগেন্দ্র কঠিনভাবে বলিতে লাগিল, তোমার তো মনে আছে, রমেশ মাস 6 আগে তাহার বাপের সঙ্গে দেশে চলিয়া গিয়াছিল। তারপর অনেক দিন তাহার কোনো চিঠিপত্র না পাইয়া আশ্চর্য হইয়া গিয়াছিলাম। ইহাও তুমি জানো যে, যে রমেশ 2 বেলা আমাদের এখানে আসিত, যে বরাবর আমাদের পাশের বাড়িতে বাসা লইয়াছিল, সে কলিকাতায় আসিয়া আমাদের সঙ্গে একবারও দেখা করিল না, অন্য বাসায় গিয়া গা ঢাকা দিয়া রহিল। ইহা সত্ত্বেও তোমরা সকলে পূর্বের মতো বিশ্বাসেই তাহাকে ঘরে ডাকিয়া আনিলে। আমি থাকিলে এমন কি কখনো ঘটিতে পারিত? হেমনলিনী চুপ করিয়া রহিল। যোগেন্দ্র কহিল, রমেশের এরূপ ব্যবহারের কোনো অর্থ তোমরা খুঁজিয়া পাইয়াছ? এই সম্বন্ধে একটা প্রশ্নও কি তোমাদের মনে উদয় হয় নাই? রমেশের পরে এত গভীর বিশ্বাস? হেমনলিনী নিরুত্তর। যোগেন্দ্র কহিল, আচ্ছা, বেশ কথা। তোমরা সরল স্বভাব, কাহাকেও সন্দেহ করো না। আশা করি আমার উপরেও তোমার কতকটা বিশ্বাস আছে। আমি নিজে স্কুলে গিয়া খবর লইয়াছি। রমেশ তাহার স্ত্রী কমলাকে সেখানে বোর্ডার রাখিয়া পড়াইতেছিল। ছুটির সময়ও তাহাকে সেখানে রাখিবার বন্দোবস্ত করিয়াছিল। হঠাৎ 2-3 দিন হইল স্কুলের কর্ত্রীর নিকট হইতে রমেশ চিঠি পাইয়াছে যে ছুটির সময়ে কমলাকে স্কুলে রাখা হইবে না। আজ তাহাদের ছুটি ফুরাইয়াছে। কমলাকে স্কুলের গাড়ি দর্জিপাড়ায় তাহাদের সাবেক বাসায় পৌঁছাইয়া দিয়াছে। সেই বাসায় আমি নিজে গিয়াছি। গিয়া দেখিলাম কমলা বটিতে আপেলের খোসা ছাড়াইয়া কাটিয়া দিতেছে। রমেশ তাহার সম্মুখে মাটিতে বসে এক এক টুকরা লইয়া মুখে পুড়িতেছে। রমেশকে জিজ্ঞাসা করিলাম, ব্যাপারখানা কি? রমেশ বলিল, সে এখন আমাদের কাছে কিছুই বলিবে না। যদি রমেশ একটা কথা বলিত যে কমলা তাহার স্ত্রী নয়, তাহলেও না হয় সেই কথাটুকুর উপর নির্ভর করিয়া কোনো মতে সন্দেহকে শান্ত করিয়া রাখিবার চেষ্টা করা যাইত। কিন্তু সে হা না কিছুই বলিতে চায় না। এখন ইহার পরেও কি রমেশের উপর বিশ্বাস রাখিতে চাও? প্রশ্নের উত্তরের অপেক্ষায় যোগেন্দ্র হেমনলিনীর মুখের প্রতি নিরীক্ষণ করিয়া দেখিল, তাহার মুখ অস্বাভাবিক বিবর্ণ হইয়া গেছে এবং তাহার যতটা জোর আছে 2 হাতে চৌকির হাতা চাপিয়া ধরিবার চেষ্টা করিতেছে। মুহূর্তকাল পরেই সম্মুখের দিকে ঝুঁকিয়া পড়িয়া মূর্ছিত হইয়া চৌকি হইতে সে নিচে পড়িয়া গেল।
অন্নদাবাবু ব্যাকুল হইয়া পড়িলেন। তিনি ভুলুণ্ঠিতা হেমনলিনীর মাথা দুই হাতে বুকের কাছে তুলিয়া লইয়া কহিলেন, মা, কি হইল মা? ওদের কথা তুমি কিছুই বিশ্বাস করিও না, সব মিথ্যা। যোগেন্দ্র তার পিতাকে সরাইয়া তাড়াতাড়ি হেমনলিনীকে একটা সোফার উপর তুলিল। নিকটে কুঁজায় জল ছিল, সেই জল লইয়া তাহার মুখে চোখে বারংবার ছিটাইয়া দিল এবং অক্ষয় একখানা হাত পাখা লইয়া তাহাকে বেগে বাতাস করিতে লাগিল। হেমনলিনী অনতিকাল পরে চোখ খুলিয়াই চমকিয়া উঠিল। অন্নদাবাবুর দিকে চাহিয়া চিৎকার করিয়া বলিল, বাবা, বাবা, অক্ষয় বাবুকে এখান হইতে সরিয়া যাইতে বলো। অক্ষয় পাখা রাখিয়া ঘরের বাহিরে দরজার আড়ালে গিয়া দাঁড়াইল। অন্নদাবাবু সোফার উপরে হেমনলিনীর পাশে বসিয়া তাহার মুখে গায়ে হাত বুলাইতে লাগিলেন এবং গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কেবল একবার বলিলেন, মা। দেখিতে দেখিতে হেমনলিনীর দুই চক্ষু দিয়া জল ঝরিয়া পড়িতে লাগিল। তাহার বুক ফুলিয়া ফুলিয়া উঠিল। পিতার জানুর উপর বুক চাপিয়া ধরিয়া তাহার অসহ্য রোদনের বেগ সংবরণ করিতে চেষ্টা করিল। অন্নদাবাবু অশ্রুরুদ্ধ কণ্ঠে বলিতে লাগিলেন, মা, তুমি নিশ্চিন্ত থাকো মা। রমেশকে আমি খুব জানি, সে কখনোই অবিশ্বাসী নয়। যোগেন নিশ্চয়ই ভুল করিয়াছে। যোগেন্দ্র আর থাকিতে পারিল না, কহিল, বাবা, মিথ্যা আশ্বাস দিও না। এখনকার মতো কষ্ট বাঁচাইতে গিয়া উহাকে দ্বিগুণ কষ্টে ফেলা হইবে। বাবা, হেমকে এখন কিছুক্ষণ ভাবিবার সময় দাও। হেমনলিনী তখনই পিতার জানু ছাড়িয়া উঠিয়া বসিল এবং যোগেন্দ্রর মুখের দিকে চাহিয়া কহিল, আমার যাহা ভাবিবার সব ভাবিয়াছি। যতক্ষণ তাহার নিজের মুখ হইতে না শুনিব ততক্ষণ আমি কোনো মতে বিশ্বাস করিব না, ইহা নিশ্চয় জানিও। এই কথা বলিয়া সে উঠিয়া পড়িল। অন্নদাবাবু ব্যস্ত হইয়া তাহাকে ধরিলেন, কহিলেন, পড়িয়া যাইবে। হেমনলিনী অন্নদাবাবুর হাত ধরিয়া তাহার শোবার ঘরে গেল। বিছানায় শুইয়া কহিল, বাবা, আমাকে একটুখানি একলা রাখিয়া যাও, আমি ঘুমাইব। অন্নদাবাবু কহিলেন, হরির মাকে ডাকিয়া দিব, বাতাস করিবে। হেমনলিনী কহিল, বাতাসের দরকার নেই বাবা। অন্নদাবাবু পাশের ঘরে গিয়া বসিলেন। এই কন্যাটিকে 6 মাসের শিশু অবস্থায় রাখিয়া ইহার মা মারা যায়। সেই হেমের মার কথা তিনি ভাবিতে লাগিলেন। সেই সেবা, সেই ধৈর্য, সেই চিরপ্রসন্নতা মনে পড়িল। সেই গৃহলক্ষ্মীরই প্রতিমার মতো যে মেয়েটি এতদিন ধরিয়া তাহার কোলের উপর বাড়িয়া উঠিয়াছে, তাহার অনিষ্ট আশঙ্কায় তাহার হৃদয় ব্যাকুল হইয়া উঠিল। পাশের ঘরে বসিয়া বসিয়া তিনি মনে মনে তাহাকে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন, মা, তোমার সকল বিঘ্ন দূর হোক, চিরদিন তুমি সুখে থাকো। তোমাকে সুখী দেখিয়া, সুস্থ দেখিয়া, যাহাকে ভালোবাসো তাহার ঘরের মধ্যে লক্ষ্মীর মতো প্রতিষ্ঠিত দেখিয়া আমি যেন তোমার মার কাছে যাইতে পারি। এই বলিয়া জামার প্রান্তে আর্দ্র চক্ষু মুছিলেন। মেয়েদের বুদ্ধির প্রতি যোগেন্দ্রর পূর্ব হইতে যথেষ্ট অবজ্ঞা ছিল, আজ তাহা আরো দৃঢ় হইল। ইহারা প্রত্যক্ষ প্রমাণও বিশ্বাস করে না, ইহাদিগকে লইয়া কি করা যাইবে? দুয়ে দুয়ে যে 4 হইবেই, তাহাতে মানুষের সুখী হোক আর দুঃখই হোক, তাহা ইহারা স্থলবিশেষ অনায়াসে অস্বীকার করিতে পারে। যুক্তি যদি কালোকে কালোই বলে, আর ইহাদের ভালোবাসা তাহাকে বলে সাদা, তবে যুক্তি বেচারের উপরে ইহারা ভারী খাপা হইয়া উঠিবে। ইহাদিগকে লইয়া যে কি করিয়া সংসার চলে, তাহা যোগেন্দ্র কিছুতেই ভাবিয়া পাইল না। যোগেন্দ্র ডাকিল, অক্ষয়। অক্ষয় ধীরে ধীরে ঘরে প্রবেশ করিল।
যোগেন্দ্র কহিল, সব তো শুনিয়াছ, এখন ইহার উপায় কি? অক্ষয় কহিল, আমাকে এসব কথার মধ্যে কেন মিছিমিছি টানো ভাই? আমি এতদিন কোনো কথাই বলি নাই, তুমি আসিয়াই আমাকে এই মুশকিলে ফেলিয়াছ। যোগেন্দ্র কহিল, আচ্ছা, সেসব নালিশের কথা পরে হইবে। এখন হেমনলিনীর কাছে রমেশকে নিজের মুখে সকল কথা কবুল না করাইলে উপায় দেখি না। পাগল হইয়াছ? মানুষ নিজের মুখে, কিংবা যদি একটা চিঠি লেখে তাহা হইলে আরো ভালো হয়। তোমাকে এ ভার লইতেই হইবে, কিন্তু আর দেরি করিলে চলিবে না। অক্ষয় কহিল, দেখি কতদূর কি করতে পারি। রাত্রি 9টার সময় রমেশ কমলাকে লইয়া শিয়ালদহ স্টেশনে যাত্রা করিল। যাইবার সময় একটু ঘুরপথ দিয়া গেল। গাড়োয়ানকে অনাবশ্যক গোটা কতক গলি ঘুরাইয়া লইল। কলুটলায় একটা বাড়ির কাছে আসিয়া আগ্রহ সহকারে মুখ বাড়াইয়া দেখিল। পরিচিত বাড়ির তো কোনো পরিবর্তন হয় নাই। রমেশ এমন একটা গভীর দীর্ঘশ্বাস ফেলিল যে নিদ্রাবিষ্ট কমলা চকিত হইয়া উঠিল। জিজ্ঞাসা করিল, তোমার কি হইয়াছে? রমেশ উত্তর করিল, কিছুই না। আর কিছুই বলিল না। গাড়ির অন্ধকারে চুপ করিয়া বসিয়া রহিল। দেখিতে দেখিতে গাড়ির কোণে মাথা রাখিয়া কমলা আবার ঘুমাইয়া পড়িল। ক্ষণকালের জন্য কমলার অস্তিত্বকে রমেশের যেন অসহ্য বোধ হইল। গাড়ি যথাসময়ে স্টেশনে পৌঁছিল। একটি সেকেন্ড ক্লাস গাড়ি পূর্ব হইতে রিজার্ভ করা ছিল। রমেশ ও কমলা তাহাতে উঠিল। একদিকের বেঞ্চিতে কমলার জন্য বিছানা পাতিয়া গাড়ির বাতির নিচে পর্দা টানিয়া অন্ধকার করিয়া দিয়া রমেশ কমলাকে কহিল, অনেকক্ষণ তোমার শোবার সময় হইয়া গেছে, এখানে তুমি ঘুমাও। কমলা কহিল, গাড়ি ছাড়িলে আমি ঘুমাইব, ততক্ষণ আমি এই জালনার ধারে বসিয়া একটু দেখিব। রমেশ রাজি হইল। কমলা মাথায় কাপড় টানিয়া প্ল্যাটফর্মের দিকে আসন প্রান্তে বসিয়া লোকজনের আনাগোনা দেখিতে লাগিল। রমেশ মাঝের আসনে বসিয়া অন্যমনস্কভাবে চাহিয়া রহিল। গাড়ি যখন সবে ছাড়িয়াছে এমন সময় রমেশ চমকিয়া উঠিল। হঠাৎ মনে হইল তাহার একজন চেনা লোক গাড়ির অভিমুখে ছুটিয়াছে। পরক্ষণে কমলা খিলখিল করিয়া হাসিয়া উঠিল। রমেশ জালনা হইতে মুখ বাড়াইয়া দেখিল রেলওয়ে কর্মচারীর বাধা কাটাইয়া একজন লোক কোনো ক্রমে চলন্ত গাড়িতে উঠিয়াছে এবং টানাটানিতে তাহার চাদর কর্মচারীর হাতেই রহিয়া গেছে। চাদর লইবার জন্য সে ব্যক্তি যখন জানলা হইতে ঝুঁকিয়া পড়িয়া হাত বাড়াইল, তখন রমেশ স্পষ্ট চিনিতে পারিল সে আর কেহ নয়, অক্ষয়। এই চাদর কাড়াকাড়ির দৃশ্যে অনেকক্ষণ পর্যন্ত কমলার হাসি থামিতে চাহিল না। রমেশ কহিল, 10:30 বাজিয়া গেছে, গাড়ি ছাড়িয়াছে, এবার তুমি ঘুমাও। বালিকা বিছানায় শুইয়া যতক্ষণ না ঘুম আসিল মাঝে মাঝে খিলখিল করিয়া হাসিয়া উঠিল। কিন্তু এই ব্যাপারে রমেশের বিশেষ কৌতুক বোধ হইল না। রমেশ জানিত কোনো পল্লীগ্রামের সহিত অক্ষয়ের কোনো সম্বন্ধ ছিল না। সে পুরুষানুক্রমে কলিকাতাবাসী। আজ রাত্রে এমন ঊর্ধ্বশ্বাসে সে কলিকাতা ছাড়িয়া কোথায় যাইতেছে? রমেশ নিশ্চয় বুঝিল অক্ষয় তাহারই অনুসরণে চলিয়াছে। অক্ষয় যদি তাহাদের গ্রামে গিয়ে অনুসন্ধান আরম্ভ করে এবং সেখানে রমেশের স্বপক্ষ বিপক্ষ মণ্ডলীর মধ্যে এই কথা লইয়া একটা ঘাঁটাঘাঁটি হইতে থাকে, তবে সমস্ত ব্যাপারটা কিরূপ জঘন্য হইয়া উঠিবে তাহাই কল্পনা করিয়া রমেশের হৃদয় অশান্ত হইয়া উঠিল। তাহাদের পাড়ায় কে কি বলিবে, কিরূপ ঘোট চলিবে, তাহা রমেশ যেন প্রত্যক্ষ বধ দেখিতে লাগিল। কলিকাতার মতো শহরে সকল অবস্থাতেই অন্তরাল খুঁজিয়া পাওয়া যায়, কিন্তু ক্ষুদ্র পল্লীর গভীরতা কম বলিয়াই
অল্প আঘাতেই তাহার আন্দোলনের ঢেউ উত্তাল হইয়া ওঠে। সেই কথা যতই চিন্তা করিতে লাগিল, রমেশের মন ততই সংকুচিত হইতে লাগিল। বারাকপুরে যখন গাড়ি থামিল, রমেশ মুখ বাড়াইয়া দেখিতে লাগিল অক্ষয় নামিল না। নৈহাটিতে অনেক লোক উঠানামা করিতে লাগিল, তাহার মধ্যে অক্ষয়কে দেখা গেল না। একবার বৃথা আশায় বগুলা স্টেশনেও রমেশ ব্যগ্র হইয়া মুখ বাড়াইল। অবরোহীদের মধ্যে অক্ষয়ের চিহ্ন নাই। তাহার পরের আর কোনো স্টেশনে অক্ষয়ের নামিবার কোনো সম্ভাবনা সে কল্পনা করিতে পারিল না। অনেক রাত্রে শ্রান্ত হইয়া রমেশ ঘুমাইয়া পড়িল। পরদিন প্রাতে গোয়ালন্দে গাড়ি পৌঁছিলে রমেশ দেখিল অক্ষয় মাথায় মুখে চাদর জড়াইয়া একটা হাত ব্যাগ লইয়া তাড়াতাড়ি স্টিমারের দিকে ছুটিয়া চলিয়াছে। যে স্টিমারে রমেশের উঠিবার কথা, সেই স্টিমার ছাড়িবার এখনও বিলম্ব আছে। কিন্তু অন্য ঘাটে আরেকটা স্টিমার গমন উন্মুখ অবস্থায় ঘন ঘন বাঁশি বাজাইতেছে। রমেশ জিজ্ঞাসা করিল, এই স্টিমার কোথায় যাইবে? উত্তর পাইল, পশ্চিমে। কত দূর পর্যন্ত যাইবে? জল না কমিলে কাশী পর্যন্ত যায়। শুনিয়া রমেশ তৎক্ষণাৎ সেই স্টিমারে উঠিয়া কমলাকে একটা কামরায় বসায় আসিল এবং তাড়াতাড়ি কিছু দুধ, চাল, ডাল এবং এক কড়া কলা কিনিয়া লইল। এদিকে অক্ষয় অন্য স্টিমারে সকল আরোহীর আগে উঠিয়া মুড়িসুড়ি দিয়া এমন একটা জায়গায় দাঁড়াইয়া রহিল যেখান হইতে অন্যান্য যাত্রীদের গতিবিধি পর্যবেক্ষণ করা যায়। যাত্রীগণের বিশেষ তাড়া ছিল না, জাহাজে ছাড়িবার দেরি আছে। তাহারা এই অবকাশে মুখ হাত ধুইয়া স্নান করিয়া কেহ কেহ বা তীরে রাধা বাড়া করিয়া খাইয়া লইতে লাগিল। অক্ষয়ের কাছে গোয়ালন্দ পরিচিত নহে। সে মনে করিল নিকটে কোথাও হোটেল বা কিছু আছে, সেখানে রমেশ কমলাকে খাওয়াইয়া লইতেছে। অবশেষে স্টিমারে বাঁশি দিতে লাগিল। তখনও রমেশের দেখা নাই। কম্পমান তক্তার উপর দিয়া যাত্রীর দল জাহাজে উঠিতে আরম্ভ করিল। ঘন ঘন বাঁশির ফুৎকারে লোকের তাড়া ক্রমে বাড়িয়া উঠিতে লাগিল। কিন্তু আগত আগন্তুকদের মধ্যে রমেশের কোনো চিহ্ন নাই। যখন আরোহীর সংখ্যা শেষ হয়ে আসিল, তক্তা টানিয়া লইল এবং সারেং নোঙর তুলিবার হুকুম করিল, তখন অক্ষয় ব্যস্ত হইয়া কহিল, আমি নামিয়া যাইব। কিন্তু খালাসিরা তাহার কথায় কর্ণপাত করিল না। ডাঙা দূরে ছিল না। অক্ষয় স্টিমার হইতে লাফ দিয়া পড়িল। তীরে উঠিয়া রমেশের কোনো খবর পাওয়া গেল না। অল্পক্ষণ হইল গোয়ালন্দ হইতে সকালবেলাকার প্যাসেঞ্জার ট্রেন কলিকাতা অভিমুখে চলিয়া গেছে। অক্ষয় মনে মনে ভাবিল, কাল রাত্রে গাড়িতে উঠিবার সময়কার টানাটানিতে নিশ্চয় সে রমেশের দৃষ্টিপথে পড়িয়াছে এবং রমেশ তাহার কোনো বিরুদ্ধ অভিসন্ধি অনুমান করিয়া দেশে না গিয়া আবার সকালের গাড়িতেই কলিকাতায় ফিরিয়া গেছে। কলিকাতায় যদি কোনো লোক লুকাইবার চেষ্টা করে, তবে তো তাহাকে বাহির করাই কঠিন হইবে। অক্ষয় সমস্ত দিন গোয়ালন্দে ছটফট করিয়া কাটাইয়া সন্ধ্যার ডাক গাড়িতে উঠিয়া পড়িল। পরদিন ভোরে কলিকাতায় পৌঁছিয়া প্রথমে সে রমেশের দর্জিপাড়ার বাসায় আসিয়া দেখিল তাহার দ্বার বন্ধ। খবর লইয়া জানিল সেখানে কেহই আসে নাই। কলুটোলায় আসিয়া দেখিল রমেশের বাসা শূন্য। অন্নদাবাবুর বাসায় আসিয়া যোগেন্দ্রকে কহিল, পালাই আছে, ধরিতে পারিলাম না। যোগেন্দ্র কহিল, সে কি কথা? অক্ষয় তাহার ভ্রমণ বৃত্তান্ত বিবৃত করিয়া বলিল। অক্ষয়কে দেখিতে পাইয়া রমেশ কমলাকে শুদ্ধ লইয়া পালাইয়াছে, এই খবরে রমেশের বিরুদ্ধে যোগেন্দ্রর সমস্ত সন্দেহ নিশ্চিত বিশ্বাসে পরিণত হইল। যোগেন্দ্র কহিল, কিন্তু অক্ষয়, এ সমস্ত যুক্তি কোনো কাজেই লাগিবে না। শুধু হেমনলিনী কেন,
বাবা শুদ্ধ ওই এক বুলি ধরিয়াছেন। তিনি বলেন, রমেশের নিজের মুখে শেষ কথা না শুনিয়া তিনি রমেশকে অবিশ্বাস করিতে পারিবেন না। এমনকি রমেশ আজও আসিয়া যদি বলে, আমি এখন কিছুই বলিব না, তবু নিশ্চয় বাবা তাহার সঙ্গে হেমের বিবাহ দিতে কুণ্ঠিত হন না। ইহাতে লইয়া আমি এমন মুশকিলে পড়িয়াছি। বাবা হেমনলিনীর কিছুমাত্র কষ্ট সহ্য করিতে পারেন না। হেম যদি আজ আবদার করিয়া বসে, রমেশের অন্য স্ত্রী থাক, আমি তাহাকেই বিবাহ করিব, তবে বাবা বোধ হয় তাহাতেই রাজি হন। যেমন করিয়া হোক এবং যত শীঘ্র হোক রমেশকে দিয়া কবুল করাইতে হইবে। তোমার হতাশ হইলে চলিবে না। আমি এ কাজে লাগিতে পারিতাম, কিন্তু কোনো প্রকার ফোন দিয়ে আমার মাথায় আসে না। আমি হয়তো রমেশের সঙ্গে একটা মারামারি বাঁধাইয়া দিব। এখনো বুঝি তোমার মুখ ধোয়া চা খাওয়া হয় নাই? অক্ষয় মুখ ধুইয়া চা খাইতে খাইতে ভাবিতে লাগিল। এমন সময়ে অন্নদাবাবু হেমনলিনীর হাত ধরিয়া চা খাইবার ঘরে আসিয়া উপস্থিত হইলেন। অক্ষয়কে দেখিবা মাত্র হেমনলিনী ফিরিয়া ঘর হইতে বাহির হইয়া গেল। যোগেন্দ্র রাগ করিয়া কহিল, হেমেরে ভারী অন্যায়। বাবা, তুমি উহার এই সকল অভদ্রতায় প্রশ্রয় দিও না। উহাকে জোর করিয়া এখানে আনা উচিত। হেম, হেম! হেমনলিনী তখন উপরে চলিয়া গেছে। অক্ষয় কহিল, যোগেন, তুমি আমার কেস আরো খারাপ করিয়া দিবে দেখিতেছি। উহার কাছে আমার সম্বন্ধে কোনো কথাটি কইও না। সময়ে ইহার প্রতিকার হইবে। জবরদস্তি করিতে গেলে সব মাটি হইয়া যাইবে। এই বলিয়া অক্ষয় চা খাইয়া চলিয়া গেল। অক্ষয়ের ধৈর্যের অভাব ছিল না। যখন সমস্ত লক্ষণ তাহার প্রতিকূলে, তখন সে লাগিয়া থাকিতে জানে। তাহার ভাবেরও কোনো বিকার হয় না। অভিমান করিয়া সে মুখ গম্ভীর করে না বা দূরে চলিয়া যায় না। অনাদর অবমাননায় সে অবিচলিত থাকে। লোকটা ট্যাক্সই। তাহার প্রতি যাহার ব্যবহার যেমনই হোক, সে টিকিয়া থাকে। অক্ষয় চলিয়া গেলে আবার অন্নদাবাবু হেমনলিনীকে ধরিয়া চায়ের টেবিলে উপস্থিত করিলেন। আজ তাহার কপল পাণ্ডুবর্ণ, তাহার চোখের নিচে কালি পড়িয়া গেছে। ঘরে ঢুকিয়া সে চোখ নিচু করিল। যোগেন্দ্রের মুখের দিকে চাহিতে পারিল না। সে জানিত যোগেন্দ্র তাহারও রমেশের উপর রাগ করিয়াছে, তাহাদের বিরুদ্ধে কঠিন বিচার করিতেছে। এজন্য যোগেন্দ্রের সঙ্গে মুখোমুখি চোখাচোখি হওয়া তাহার পক্ষে দুরূহ হইয়া উঠিয়াছে। ভালোবাসায় যদিও হেমনলিনীর বিশ্বাসকে আগলাইয়া রাখিয়াছিল, তবু যুক্তিকে একেবারে ঠেকায় রাখা চলে না। যোগেন্দ্র সম্মুখে হেমনলিনী কাল আপনার বিশ্বাসের দৃঢ়তা দেখাইয়া চলিয়া গেল, কিন্তু রাত্রের অন্ধকারে শয়নঘরের মধ্যে একলা সেই বল সম্পূর্ণ থাকে না। বস্তুতই প্রথম হইতেই রমেশের ব্যবহারের কোনো অর্থ পাওয়া যায় না। সন্দেহের কারণগুলিকে হেমনলিনী যত প্রাণপণ বলে তাহার বিশ্বাসের দুর্গের মধ্যে ঢুকিতে দেয় না, তাহারা বাহিরে দাঁড়াইয়া ততই সবলে আঘাত করিতে থাকে। সাংঘাতিক আঘাত হইতে মা যেমন ছেলেকে বুকের মধ্যে দুই হাতে চাপিয়া ধরিয়া রক্ষা করে, রমেশের প্রতি বিশ্বাসকে হেমনলিনী সমস্ত প্রমাণের বিরুদ্ধে তেমনি জোর করিয়া হৃদয় আঁকড়াইয়া রাখিল। কিন্তু হায়, জোর কি সকল সময় সমান থাকে? হেমনলিনীর পাশের ঘরেই রাত্রে অন্নদাবাবু শুইয়াছিলেন। হেম যে বিছানায় এপাশ ওপাশ করিতেছিল তাহা তিনি বুঝিতে পারিতেছিলেন। একবার তাহার ঘরে গিয়া তাহাকে বলিতেছিলেন, মা, তোমার ঘুম হইতেছে না? হেমনলিনী উত্তর দিতেছিল, বাবা, তুমি কেন জাগিয়াছ? আমার ঘুম আসিতেছে, আমি এখনই ঘুমাইয়া পড়িব। পরের দিন ভোরে উঠিয়া হেমনলিনী ছাদের উপর বেড়াইতেছিল। রমেশের বাসার একটি দরজা একটি জানলাও খোলা নাই। সূর্যক্রমে পূর্ব দিকের সৌধ শিখরমালার উপরে উঠিয়া পড়িল।
হেমনলিনীর কাছে আজিকার এই নতুন অদ্ভুতিত দিনটি এমন শুষ্ক, শূন্য, এমনি আশাহীন, আনন্দহীন ঠেকিল যে সে সেই ছাদের এক কোণে বসিয়া পড়িয়া দুই হাতে মুখ ঢাকিয়া কাঁদিয়া উঠিল। আজ সমস্ত দিন কেহই আসিবে না, চায়ের সময় কাহাকেও আশা করিবার নাই, পাশের বাড়িতে কেহ একজন আছে এই কল্পনা করিবার সুখটুকু পর্যন্ত ঘুচিয়া গেছে। হেম, হেম। হেমনলিনী তাড়াতাড়ি উঠিয়া চোখ মুছিয়া ফেলিয়া সাড়া দিল। কি বাবা? অন্নদাবাবু ছাদে উঠিয়া আসিয়া হেমনলিনীর পিঠে হাত বুলিয়া কহিলেন, আমার আজ উঠিতে দেরি হয়ে গেছে। অন্নদাবাবু উৎকণ্ঠায় রাত্রে ঘুমাইতে পারেন নাই, ভোরের দিকে ঘুমাইয়া পড়িয়াছিলেন। আলো চোখে লাগিতে উঠিয়া পড়িয়া তাড়াতাড়ি মুখ ধুইয়া হেমনলিনীর খবর লইতে গেলেন। দেখিলেন ঘরে কেহ নাই। সকালে তাহাকে একলা বেড়াইতে দেখিয়া তাহার বুকের মধ্যে আঘাত লাগিল। কহিলেন, চলো মা, চা খাইতে চলো। চায়ের টেবিলে যোগেন্দ্রের সম্মুখে বসিয়া চা খাইবার ইচ্ছা হেমনলিনীর ছিল না, কিন্তু সে জানিত কোনরূপ নিয়মের অন্যথা তাহার বাপকে পীড়া দেয়। তাছাড়া প্রত্যহ সে নিজের হাতে তাহার বাপের পেয়ালায় চা ঢালিয়া দেয়। এই সেবাটুকু হইতে সে নিজেকে বঞ্চিত করিতে চাহিল না। নিচে গিয়া ঘরে পৌঁছিবার পূর্বে যখন সে বাহির হইতে শুনিল যোগেন্দ্র কাহার সঙ্গে কথা কহিতেছে, তখন তাহার বুক কাঁপিয়া উঠিল। হঠাৎ মনে হইল বুঝি রমেশ আসিয়াছে। এত সকালে আর কে আসিবে? কম্পিত পদে ঘরে ঢুকিয়া যেই দেখিল অক্ষয়, অমনি সে আর কিছুতেই আত্মসংবরণ করিতে পারিল না, তৎক্ষণাৎ ছুটিয়া বাহির হইয়া আসিল। দ্বিতীয়বার অন্নদাবাবু যখন তাহাকে ঘরের মধ্যে লইয়া আসিলেন, তখন সে তাহার পিতার চৌকির পাশে ঘেঁষিয়া দাঁড়াইয়া নত মুখে তাহার চা প্রস্তুত করিয়া দিতে লাগিল। যোগেন্দ্র হেমনলিনীর ব্যবহারে অত্যন্ত বিরক্ত হইয়াছিল। হেম যে রমেশের জন্য এমন করিয়া শোক অনুভব করিবে, ইহা তাহার অসহ্য বোধ হইতেছিল। তাহার পরে যখন দেখিল অন্নদাবাবু তাহার এই শোকের সঙ্গী হইয়াছেন এবং সেও যেন সংসারের আর সকলের নিকট হইতে অন্নদাবাবুর স্নেহচ্ছায়ায় আপনাকে রক্ষা করিতে চেষ্টা করিতেছে, তখন তাহার অধৈর্য আরও বাড়িয়া উঠিল। আমরা যেন সবাই অন্যায়কারী। আমরা যে স্নেহের খাতির এই কর্তব্য পালনের চেষ্টা করিতেছি, আমরা যে যথার্থভাবে উহার মঙ্গল সাধনে প্রবৃত্ত, তাহার জন্য লেশমাত্র কৃতজ্ঞতা দূরে থাক, মনে মনে আমাদের দোষী করিতেছে। বাবার তো কোনো বিষয়ে কাণ্ডজ্ঞান নাই। এখন সান্ত্বনা দিবার সময় নহে, এখন আঘাত দিবারই সময়। তাহা না করিয়া তিনি ক্রমাগতই অপ্রিয় সত্যকে উহার নিকট হইতে দূরে খেদাইয়া রাখিতেছেন। যোগেন্দ্র অন্নদাবাবুকে সম্বোধন করিয়া কহিল, জানো বাবা কি হইয়াছে? অন্নদাবাবু ত্রস্ত হইয়া উঠিয়া কহিলেন, না, কি হইয়াছে? যোগেন্দ্র কহিল, রমেশ কাল তাহার স্ত্রীকে লইয়া গোয়ালন্দ মেলে দেশে যাইতেছিল। অক্ষয়কে সেই গাড়িতে উঠিতে দেখিয়া দেশে না গিয়া আবার সে কলিকাতায় পালাইয়া আসিয়াছে। হেমনলিনীর হাত কাঁপিয়া উঠিল। চা ঢালিতে চা পড়িয়া গেল। সে চৌকিতে বসিয়া পড়িল। যোগেন্দ্র তাহার মুখের দিকে একবার কটাক্ষপাত করিয়া বলিতে লাগিল, পালাইবার কি দরকার ছিল? আমি তো কিছুই বুঝিতে পারি না। অক্ষয়ের কাছে তো পূর্বেই সমস্ত প্রকাশ হইয়া গিয়াছিল। একে তো তাহার পূর্বের ব্যবহার যথেষ্ট হেয়, তাহার পরে এই ভীরুতা, এই চোরের মতো ক্রমাগত পালাইয়া বেড়ানো আমার কাছে অত্যন্ত জঘন্য মনে হয়। জানি না হেম কি মনে করে, কিন্তু এরূপ পলায়নে তাহার অপরাধের যথেষ্ট প্রমাণ হইতেছে। হেমনলিনী কাঁপিতে কাঁপিতে চৌকি ছাড়িয়া উঠিয়া দাঁড়াইল। কহিল, দাদা, আমি প্রমাণের কোনো অপেক্ষা রাখি না। তোমরা তাহার বিচার করিতে চাও করো, আমি তাহার বিচারক নই। যোগেন্দ্র কহিল, তোমার সঙ্গে যাহার বিবাহের সম্বন্ধ হইতেছে সে কি আমাদের নিঃসম্পর্ক? হেমনলিনী কহিল,
বিবাহের কথা কে বলিতেছে? তোমরা ভাঙিয়া দিতে চাও, ভাঙিয়া দাও, সে তোমাদের ইচ্ছা, কিন্তু আমার মন ভাঙাইবার জন্য মিথ্যা চেষ্টা করিতেছ। বলিতে বলিতে হেমনলিনী স্বরবদ্ধ হইয়া কাঁদিয়া উঠিল। অন্নদাবাবু তাড়াতাড়ি উঠিয়া তাহার অশ্রুসিক্ত মুখ বুকে চাপিয়া ধরিয়া কহিলেন, চলো হেম, আমরা উপরে যাই। স্টিমার ছাড়িয়া দিল। প্রথম দ্বিতীয় শ্রেণীর কামরায় কেহই ছিল না। রমেশ একটি কামরা বাছিয়া লইয়া বিছানা পাতিয়া দিল। সকালবেলা দুধ খাইয়া সেই কামরার দরজা খুলিয়া কমলা নদী ও নদীতীর দেখিতে লাগিল। রমেশ কহিল, জানো কমলা, আমরা কোথায় যাইতেছি? কমলা কহিল, দেশে যাইতেছি। দেশ তো তোমার ভালো লাগে না, আমরা দেশে যাইব না। আমার জন্য তুমি দেশে যাওয়া বন্ধ করিয়াছ? হ্যাঁ, তোমারই জন্য। কমলা মুখ ভার করিয়া কহিল, কেন তা করিলে? আমি একদিন কথায় কথায় কি বলিয়াছিলাম সেটা বুঝি এমন করিয়া মনে লইতে আছে? তুমি কিন্তু ভারী অল্পতেই রাগ করো। রমেশ হাসিয়া কহিল, আমি কিছুমাত্র রাগ করি নাই, দেশে যাইবার ইচ্ছা আমারও নাই। কমলা তখন উৎসুক হইয়া জিজ্ঞাসা করিল, তবে আমরা কোথায় যাইতেছি? পশ্চিমে। পশ্চিমে শুনিয়া কমলার চক্ষু বিস্ফারিত হইয়া উঠিল। পশ্চিমে? যে লোক চিরদিন ঘরের মধ্যে কাটাইয়াছে, এক পশ্চিম বলিতে তাহার কাছে কতখানি বোঝায়। পশ্চিমে তীর্থ, পশ্চিমে স্বাস্থ্য, পশ্চিমে নব নব দেশ, নব নব দৃশ্য, কত রাজা ও সম্রাটের পুরাতন কীর্তি, কত কারুখচিত দেবালয়, কত প্রাচীন কাহিনী, কত বীরত্বের ইতিহাস। কমলা পুলকিত হইয়া জিজ্ঞাসা করিল, পশ্চিম আমরা কোথায় যাইতেছি? রমেশ কহিল, কিছুই ঠিক নাই। মুঙ্গের, পাটনা, দানাপুর, বক্সার, গাজীপুর, কাশী, যেখানে হোক এক জায়গায় গিয়া ওঠা যাইবে। এই সকল কত জানা এবং না জানা শহরের নাম শুনিয়া কমলার কল্পনাবৃত্তি আরো উত্তেজিত হইয়া উঠিল। সে হাততালি দিয়া কহিল, ভারী মজা হইবে। রমেশ কহিল, মজা তো পরে হইবে, কিন্তু এ কয়দিন খাওয়া দাওয়ার কি করা যাইবে? তুমি খালাসিদের হাতে রান্না খাইতে পারিবে? কমলা ঘৃণায় মুখ বিকৃত করিয়া কহিল, মাগো, সে আমি পারিব না। রমেশ কহিল, তাহা হইলে কি উপায় করিবে? কেন, আমি নিজে রাঁধিয়া লইব। তুমি রাঁধিতে পারো? কমলা হাসিয়া উঠিয়া কহিল, তুমি আমাকে কি যে ভাবো জানি না। রাঁধিতে পারি না তো কি? আমি কি কচি খুকি? মামার বাড়িতে আমি তো বরাবর রাঁধিয়া আসিয়াছি। রমেশ তৎক্ষণাৎ অনুতাপ প্রকাশ করিয়া কহিল, তাই তো, তোমাকে এই প্রশ্নটা করা ঠিক সঙ্গত হয় নাই। তাহা হইলে এখন হইতে রাঁধিবার জোগাড় করা যাক, কি বলো? এই বলিয়া রমেশ চলিয়া গেল এবং সন্ধান করিয়া এক লোহার উনুন সংগ্রহ করিল। শুধু তাই নয়, কাশী পৌঁছাইয়া দিবার খরচ ও বেতনের প্রলোভনে উমেশ বলে এক কায়স্থ বালককে জল তোলা, বাসন মাজা প্রভৃতি কাজের জন্য নিযুক্ত করিল। রমেশ কহিল, কমলা, আজ কি রান্না হইবে? কমলা কহিল, তোমার তো ভারী জোগাড় আছে, এক ডাল আর চাল, আজ খিচুড়ি হইবে। রমেশ খালাসিদের নিকট হইতে কমলার নির্দেশ মতো মশলা সংগ্রহ করিয়া আনিল। রমেশের অনভিজ্ঞতায় কমলা হাসিয়া উঠিল, কহিল, শুধু মশলা লইয়া কি করিব? শিলনোড়া নহিলে বাটিব কি করিয়া? তুমি তো বেশ। বালিকার এই অবজ্ঞা বহন করিয়া রমেশ শিলনোড়ার সন্ধানে ছুটিল। শিলনোড়া না পাইয়া খালাসিদের কাছ হইতে এক লোহার হামানদিস্তা ধার করিয়া আনিল। হামানদিস্তায় মশলা কোটা কমলার অভ্যেস ছিল না।
অগত্যা তাহাই লইয়া বসিতে হইল। রমেশ কহিল, মশলা না হয় আর কাহাকেও দিয়া পিসাই আনিতেছি। কমলার তাহা মনোপুত হইল না। সে নিজে উৎসাহ সহকারে কাজ আরম্ভ করিল। এই অনভ্যস্ত প্রণালীর অসুবিধাতে তাহার কৌতুক বোধ হইল। মশলা লাফাইয়া উঠিয়া চারিদিকে ছিটকাইয়া পড়ে, আর সে হাসি রাখিতে পারে না। তাহার এই হাসি দেখিয়া রমেশেরও হাসি পায়। এইরূপে মশলা কোটার অধ্যায় শেষ করিয়া কোমরে আঁচল জড়াইয়া একটা দরমা ঘেরা জায়গায় কমলা রান্না চড়াইয়া দিল। কলিকাতা হইতে একটা হাঁড়িতে করিয়া সন্দেশ আনা হইয়াছিল, সেই হাঁড়িতে কাজ চালাইয়া লইতে হইল। রান্না চড়াইয়া দিয়া কমলা রমেশকে কহিল, তুমি যাও, শীঘ্র চান করিয়া লও, আমার রান্না হইতে বেশি দেরি হইবে না। রান্নাও হইল, রমেশও স্নান করিয়া আসিল। এখন প্রশ্ন উঠিল, থাল তো নাই, কিসে খাওয়া যায়? রমেশ অত্যন্ত ভয় ভয় কহিল, খালাসিদের কাছ হইতে শানকি ধার করিয়া আনা যাইতে পারে। কমলা কহিল, ছি। রমেশ মৃদুস্বরে জানাইল, এরূপ অনাচার পূর্বেও তাহার দ্বারা অনুষ্ঠিত হইয়াছে। কমলা কহিল, পূর্বে যা হইয়াছে তা হইয়াছে, এখন হইতে হইবে না, আমিও দেখিতে পারিব না। এই বলিয়া সে নিজেই সন্দেশের মুখে যে সরা ছিল তাহাই ভালো করিয়া ধুইয়া আনিয়া উপস্থিত করিল। কহিল, আজকের মতো তুমি ইহাতেই খাও, পরে দেখা যাইবে। জল দিয়া ধুইয়া আহার স্থান প্রস্তুত হইলে রমেশ শুদ্ধভাবে খাইতে বসিয়া গেল। দু এক গ্রাস মুখে তুলিয়া কহিল, বাহ, চমৎকার হইয়াছে। কমলা লজ্জিত হইয়া কহিল, যাও, ঠাট্টা করিতে হইবে না। রমেশ কহিল, ঠাট্টা নয়, তাহা এখনই দেখিতে পাইবে। বলিয়া পাতের অন্ন দেখিতে দেখিতে নিঃশেষ করিয়া আবার চাহিল। কমলা এবারে অনেক বেশি করিয়া দিল। রমেশ ব্যস্ত হইয়া কহিল, ও কি করিতেছ? তোমার নিজের জন্য কিছু আছে তো? ঢের আছে, সেজন্য তোমায় ভাবিতে হইবে না। রমেশের তৃপ্তিপূর্বক আহারে কমলা ভারী খুশি হইল। রমেশ কহিল, তুমি কিসে খাইবে? কমলা কহিল, কেন, ওই সরাতেই হইবে। রমেশ অস্থির হইয়া উঠিল, কহিল, না, সে হইতেই পারে না। কমলা আশ্চর্য হইয়া কহিল, কেন, হইবে না কেন? রমেশ কহিল, না না, সে কি হয়? কমলা কহিল, খুব হইবে, আমি সব ঠিক করিয়া লইতেছি। উমেশ, তুই কিসে খাইবি? উমেশ কহিল, মা ঠাকুরন, নিচে ময়রা খাবার বেচিতেছে, তাহার কাছ হইতে শালপাতা চাহিয়া আনিতেছি। রমেশ কহিল, তুমি যদি ওই সরাতেই খাইবে তো আমাকে দাও, আমি ভালো করিয়া ধুইয়া আনিতেছি। কমলা কেবল সংক্ষেপে কহিল, পাগল হইয়াছ? ক্ষণকাল পরে সে বলিয়া উঠিল, কিন্তু পান তৈরি করতে পারি নাই, তুমি আমাকে পান আনাইয়া দাও নাই। রমেশ কহিল, নিচে পানওয়ালা পান বেচিতেছে। এমনি করিয়া অতি সহজেই ঘরকন্যা শুরু হইল। রমেশ মনে মনে উদ্বিগ্ন হইয়া উঠিল। সে ভাবিতে লাগিল, দাম্পত্যের ভাবকে কেমন করিয়া ঠেকাইয়া রাখা যায়। গৃহিণীর পদ অধিকার করিয়া লইবার জন্য কমলা বাহিরের কোনো সহায়তা বা শিক্ষার প্রত্যাশা রাখে না। সে যতদিন তাহার মামার বাড়িতে ছিল, রাঁধিয়াছে, বাড়িয়াছে, ছেলে মানুষ করিয়াছে, ঘরের কাজ চালাইয়াছে। তাহার নৈপুণ্য, তৎপরতা ও কর্মের আনন্দ দেখিয়া রমেশের ভারী সুন্দর লাগিল। কিন্তু সেই সঙ্গে কথাও সে ভাবিতে লাগিল, ভবিষ্যতে ইহাকে লইয়া কিভাবে চলা যাইবে, ইহাকে কেমন করিয়া কাছে রাখিব, অথচ দূরে রাখিয়া দিব। দুইজনের মাঝখানে গণ্ডির রেখাটা কোনখানে টানা উচিত? উভয়ের মধ্যে যদি হেমনলিনী থাকিত, তাহা হইলে সমস্তই সুন্দর হইয়া উঠিত।
কিন্তু সে আশা যদি ত্যাগ করিতেই হয়, তবে একলা কমলাকে লইয়া সমস্ত সমস্যার মীমাংসা যে কি করিয়া হইতে পারে তাহা ভাবিয়া পাওয়া কঠিন। রমেশ স্থির করিল, আসল কথাটা কমলাকে খুলিয়া বলাই উচিত। ইহার পর আর চাপিয়া রাখা চলে না। গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখে একটি উপন্যাস নৌকাডুবি এর ৫ম পর্ব। এরপরে আসছে ৬ষ্ঠ পর্ব।